ধন্যবাদ। পূর্ব মেদিনীপুর জেলার জাতীয় উন্নয়ন পার্টির সমস্ত নেতৃত্ব সহ এই বিধানসভায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রত্যেককেই বছরের প্রথম দিন বাংলা মাসের বৈশাখের প্রথম আপনাদের প্রত্যেককেই নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। বাঙালি সংস্কৃতি জয়ী হোক হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে। যেভাবে পশ্চিমবঙ্গের মাটি হিন্দি আগ্রাসনের মধ্যে ধীরে ধীরে বাঙালি জাতিরা, বিশেষ করে হিন্দু সমাজ, হিন্দি বলয়ের অধীনে এসে যেভাবে নিজেদের কৃষ্টি কালচার, নিজেদের সংস্কৃতি হারিয়ে ফেলছে, এটা চিন্তার বিষয়। ধর্মের উন্মাদনায় যখন এই জাতির যুবকেরা দাস, চ্যাটার্জি, ব্যানার্জি সহ প্রতিটি দলিত হিন্দু সমাজ যখন তাদের ইতিহাস ভুলে যায়, তারা যখন ভুলে যায় যে তারা ক্ষুদিরাম বোসের, মাতঙ্গিনী হাজরার, রবীন্দ্রনাথ ঠাকুরের, বিবেকানন্দের, নেতাজির উত্তরসূরি, এটা যখন তারা ভুলে গিয়ে ধর্মের দোহায় চরম উন্মাদনা দেখাতে থাকে, তখন একজন বাঙালি হিসাবে আমিও চিন্তিত হই। যদিও আমার এই চিন্তার প্রকাশ ওই মানুষদের কোনো কাজে আসবে না, কেননা তারা নেশার ঘোরে যখন মানুষ উন্মাদ হয়ে থাকে তখন আপনি তাকে যত ভালো কথাই বলেন না কেন, সে তখন বুঝতে পারে না। তবু আমরা এই বৈশাখের প্রথম দিনে আমরা অঙ্গীকারবদ্ধ হই, হিন্দু মুসলমান আমরা আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচারকে জীবিত করার জন্য যতটা লড়াই দেওয়ার আমরা লড়াই দেব। যেমন বাংলাদেশের বাঙালি মুসলমানেরা পাকিস্তানের মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন কেবলমাত্র ভাষার জন্য, তেমনি বাঙালি সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা হিন্দি বলয়ের আগ্রাসনকে আজ না হয় কাল নিশ্চিত রুখব, আর সেই রোখার মাধ্যম জাতীয় উন্নয়ন পার্টি হবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের যোগ্য নেতৃত্বরা প্রায় সকলে সব কিছু বলে দিয়েছেন। প্রত্যেকে আমাদের পটাশপুরের প্রার্থী থেকে শুরু করে হাজি আব্দুল কাদের সাহেব পর্যন্ত তমলুকের প্রার্থী, প্রত্যেকেই আপনাদেরকে যা বলেছেন এই সব কথাটাই আমার। কিন্তু আমি নতুন করে আপনাদেরকে বক্তব্য দিয়ে আর কি বলবো? যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে এসে তারে। অনেক ছোটবেলায় কবিতার লাইনটা পড়েছিলাম, ভুল বলছি কিনা আমি জানি না। এই কথাটা দিয়ে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে নদীর স্রোত যদি হারিয়ে যায়, নিজের গতি, নিজের অস্তিত্ব, নিজের লড়াই, নিজের অধিকার যখন আপনি হারিয়ে দিবেন, যেমন নদী তার স্রোত যদি হারিয়ে দেয়, সেই স্রোতের নদীর মাঝে অসংখ্য যেমন শ্যাওলা গাছপালা শৈবাল এসে আটকে দেয়, তেমনি আজ একটি পিছিয়ে পড়া জাতি তার নিজস্ব স্রোত হারিয়ে ফেলেছে। একথা সত্য। আজকে আমরা যেখানে এসে বসেছি, এখানে স্বর্ণকমল দাসের মতন লোক, বিষ্ণুপদ পণ্ডার মতন লোক, ডাক্তার বিশ্বনাথ ঘড়ার মতন লোক সংখ্যায় কম। আরও হয়তো অনেক লিডার আমাদের ম্যাডামেরা আছেন যারা আমাদের প্রার্থী হয়েছিলেন, এনাদের সংখ্যা কম। কান বাঁধবেন, বলবেন মোল্লার দল, এটা কষ্ট। এলাকায় ঢুকবেন, বলবেন পাকিস্তান বানানোর পরিকল্পনা চলছে। কে বলছে? ওই যুবক ছেলে
যে তার পাড়ার শিব ঠাকুরের মূর্তিটাকে, আমরা যে শিব ঠাকুরকে ছোটবেলা থেকে দেখেছিলাম, আমরা যে শিব ঠাকুরকে দেখতাম যিনি একটা পেট মোটা শিব ঠাকুর, যার মধ্যে একটা বাঙালি ভাব ছিল। আপনার পুজোয় আমার শ্রদ্ধা আছে নেই এটা বড় কথা নয়, কিন্তু আমি যে শিব ঠাকুরকে চিনতাম আজকে সে শিব ঠাকুর দেখতে পাচ্ছি না। আজকে যে শিব ঠাকুরকে দেখছি একজন সিক্স প্যাক মাসল একটা দেবতাকে, এই শিব ঠাকুরকে তো আমি দেখতাম চিনতাম না। কে আনলো আমার বাংলায় শিব ঠাকুরকে? আমি তো ওই হনুমানজিকে শুনেছি যে হনুমানজি মানুষকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি রামের কাছে একটা শান্তশিষ্ট হনুমানকে হাত জোড়ো করে দেখেছি ছোটবেলায়। আজকে একজন গাড়ির পিছনে একজন হনুমানের ছবি দেখি, যেটা দেখলে আমাকে ভয় লাগে। আমি বলছি না হিন্দু ধর্ম সন্ত্রাসবাদী আতঙ্কবাদী, কিন্তু আমাকে ওই হনুমান ঠাকুরকে দেখলে আমার মনে একটা সন্ত্রাস সৃষ্টি হয়, ভয়। কে এই? আমরা বাঙালির তো এই হনুমানকে চিনি না। আপনি একথা আমার মুখ থেকে আশা করেননি, কিন্তু আপনি যতদিন এই বাংলার মধ্যে আছি, হ্যাঁ আপনি আপনার রাজ্যের সেন্ট্রালের গুরুদেবদেরকে দিয়ে আমার নাম কেটে দিলে আপনি হয়তো আমাকে এখানে বলার সুযোগ দেবেন না, কিন্তু আমি বলবো। কেননা আমার বাংলায়, যেখানে আমি ছোটবেলা থেকে শুনেছি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এ লাইন পড়েছি, এ লাইন আমি শুনি। আমি গান শুনি না, কিন্তু যখন রাস্তা দিয়ে যাই দুর্গা পূজার প্রোগ্রামে, লক্ষ্মী পূজার প্রোগ্রামে, যখন কানে এই আমার সোনার বাংলা রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে যায়, কোথাও না কোথাও অবচেতন মানে আমার কানে এই গান বসে গিয়েছে। আমি চাই না শুনতে, কিন্তু এটা আমার হৃদয়ে চলে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীতকে আমি শুনি। আপনি অবাক হচ্ছেন? আপনি তো মাথায় টুপি দিয়ে আছেন। হ্যাঁ হ্যাঁ, মাথায় টুপি দিয়ে সত্য কথা বলে এখানে পৌঁছেছি, এবং এই সত্যের উপরে দাঁড়িয়েই আগামীতে আমাদের বিধায়কদেরকে লক্ষ্যে পৌঁছাবো। বলে আমি আপনাদেরকে এখানে এসে মুসলমান 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 করতে পারতাম। আমি আজকে এ কথা বলতে পারি, কিন্তু আমি এটা বলবো না। কেননা আমি এখানে কোনো নির্দিষ্ট ধর্মের প্রতিনিধিত্ব করতে আসিনি। তবে আমি মেকি নই, আমি কোনো রাজনীতিতে কারো উপকার করতে আসিনি যে আজকে এসে আমি 5000 ভোটের জন্য আপনাদের কাছে এসেছি। ভাইয়েরা, আমরা বড় বিপন্নের মধ্যে আছি, আপনি বুঝতে পারছেন না। আপনারা মুসলমান, এখানে হয়তো 10% হিন্দু আছেন কিনা সন্দেহ, কিন্তু মুসলমানদের থেকে বেশি বাংলার হিন্দু সমাজ বিপদের মধ্যে আছে, এটা আপনারা বুঝতে পারছেন না। আজ ওরা মুসলমানদের দিকে মুখটা ঘুরিয়ে, গত কয়েকদিন রাতে শিব ঢালা হলো, কি বলে চড়কের প্রোগ্রাম, আমরা কি বলছেন, হ্যাঁ শিব চতুর্দশী চড়ক প্রোগ্রাম। আমরা তো চড়ক দেখেছিলাম মাঠের মধ্যে ঘাস বিছিয়ে, মাঠের সমস্ত আগড়াগুলোকে দিয়ে আগুন দিয়ে চড়ক পূজা দেখেছিলাম। আমি আজকে সেই চড়ক পূজা দেখতে পাচ্ছি না। কোথায় গেল আমার হিন্দু সমাজের সেই সংস্কৃতি? আজ আমি কি দেখতে পাচ্ছি? আজ আমি দেখতে পাচ্ছি উদ্দাম হিন্দি গানের বলয়ে, যেখানে মন প্রশান্তির জায়গায় একটা আতঙ্কের আবহ করে দেওয়া। কারা করছে? কারা? যদি এটা হিন্দু পণ্ডিতেরা এটাকে করেন, আমার আপনার ধর্মের ধর্মচারণ নিয়ে কোনো কথা নেই। আমি আপনার ধর্মকে সম্মান করি, আপনি আমার ধর্মকে সম্মান করেন অথবা না করেন। আমি সেই প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করি, যিনি বলেছেন সব ধর্মের মানুষকে তুমি সম্মান করো। আমি এই জায়গা থেকে আপনাকে সম্মান করছি, কিন্তু আমি বাঙালি। আপনি চাইলেও আমার এই বাঙালি সত্তাকে হারিয়ে দিতে পারবেন না। আমি ভাসানির উত্তরসূরি, আমি মৌলানা ভাসানিকে জানি, যিনি মাথায় টুপি আর লুঙ্গি পরে তিনি চায়নার মতন গেছেন এবং তিনি গর্ববোধ করে বলেছেন আমি বাঙালি। সেই বাঙালির উত্তরসূরি আমি তো অনেক ভালো আছি। ফলে আপনি যতই বলেন না কেন, আমি চাইবো যে আপনাকে আমাদের উদ্দেশ্য জানতে হবে। ভোট অনেক পরের কথা। আমি জানি হয়তো তারা পরিকল্পনা করে আমাকে হারিয়ে দিবে, আমাদের পার্টিকে হারিয়ে দিবে। আমি শুনছি অলরেডি তারা ছাপ্পা করার পরিকল্পনা করছে, একথা কানে অলরেডি আসা শুরু হয়ে গেছে। আপনি ছাপ্পা করে জিতেও যাবেন, আপনি রাজ্যে ছাপ্পা করে জিতে কেন্দ্রের অনৈতিকতার গল্প শোনাচ্ছেন, আর কেন্দ্র যারা নীতি নৈতিকতার গল্প শোনাচ্ছে তারাও কিভাবে দেশ চালাচ্ছে আমরা জনগণ আমরা জানি। আমরা শিক্ষিত নই, আমরা ক্ষমতাবান নই, আমাদের পাওয়ার বেশি নয়, ফলে আমরা শুধু দেখি। কিন্তু বিশ্বাস করুন, বিগত 15 বছরের এই দেখতে 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 আজ একটা সমাজ দাঁড়িয়েছে যারা আওয়াজ তুলেছে, সেটাই আপনারা। আমরা ওই সমাজ যারা বাবুদের কাছে গিয়ে, নেতাদের কাছে গিয়ে আমরা বলেছিলাম যে বাবু আমাদের কিছু ডিমান্ডস আছে,
আমাদের কিছু দাবি আছে, আমাদের ছেলেগুলো একটু ভালো স্কুলে পড়ুক, এটা আমাদের ডিমান্ড ছিল। আমরা বলেছিলাম বাবু আমাদের এলাকা থেকে অনেক দূরে হাসপাতাল, একটু ভালো একটা হাসপাতাল দেন না। আমরা শহরের বাবুদেরকে, শহরের নেতাদেরকে আমরা বলেছিলাম পূর্ব মেদিনীপুর জেলা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, একজন লোকের নাম না বলতেই হচ্ছে, লক্ষণ শেঠ, লক্ষণ বাবু। ওই ভদ্রলোক আজ থেকে 20 বছর আগে যে হলদিয়া দেখেছিলাম, যে হলদিয়াতে আলো ছিল, যে হলদিয়াতে ফ্যাক্টরি ছিল, আজকে সেই হলদিয়া দ্বীপ দ্বীপ করে জ্বলছে। আমরা বলেছিলাম উনি অনেক অন্যায় করেছেন, খারাপ করেছেন, আমরা ওনাকে সরিয়েছি, কিন্তু উনি যা দিয়ে গেছিলেন আজ সে হলদিয়া নেই। একটু হলদিয়াটার দিকে দেখুন। সাহেবদের প্রয়োজন আছে মেদিনীপুরের ভোট, সাহেবদের প্রয়োজন, সাহেবরা মেদিনীপুরের ভোটকে পছন্দ করেন, মেদিনীপুরের জনগণকে পছন্দ করেননি, এটাই সত্য কথা। ভাইরা এবার আসি আমরা একটু অন্যদিকে যাই। আমি জানি আপনারা এখানে অনেক লোক আছেন যারা কষ্ট পান যখন তারা আমাদেরকে বলে যে ইউপির এই বিজেপির ভোট কাটতে এসেছে। আমি জানি আপনাদের অনেকের কষ্ট পান। আমি রুহুল আমিন, আমাকে আপনারা একটা শ্রদ্ধার চোখে দেখেন, ভালোবাসার চোখে দেখেন। হ্যাঁ, আমার দরবারে শুধু সিপিএম নয়, শুধু তৃণমূল নয়, বিজেপির নেতারাও কোনোদিন চলে গিয়েছেন, কেননা তাদের মনে হয়েছে প্রতাপপুর দরবার পশ্চিমবঙ্গের এমন একটি দরবার যেখানে সবার জন্য দরজা খোলা। আপনারা তার রাজনীতি করেছেন, সেই ছবি নিয়ে এলাকায় প্রচার করেছেন। তৃণমূলের নেতা দিদির প্রতিনিধিত্ব হয়ে দরবারে গেছে, দরবারে গিয়ে বলেছে দিদি বলেছেন সব ব্যবস্থা হয়ে যাবে আপনাদের ডিমান্ড, কিন্তু তারা এই ডিমান্ড পূরণ করেনি। আজকে সেই নেতা যখন বিজেপিতে গেছে, তৃণমূলের ভাই হিসেবে যখন নেতা ছিল সেই ছবি দেখিয়ে তৃণমূলের আইটি সেল আজকে বলছে দেখো বিজেপির সাথে আতাত আছে। ভাইয়েরা, একটি জাতি যতক্ষণ না সচেতন হচ্ছে, এখানে জাতি বলতে আমি মুসলমানদের বলছি না, এখানে জাতি বলতে আমি বাঙালিকে বলছি, এখানে জাতি বলতে আমি মেদিনীপুরের লোককে বলছি। আমরা যদি রাজনীতিতে না আসি তাহলে কি হবে? আমরা রাজনীতিতে না এলে, হ্যাঁ, একদিকে একদল লোক যারা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দিয়ে বাংলার যুব সমাজকে উগ্রবাদী বানাচ্ছে, আতঙ্কবাদী বানাচ্ছে, তারা দেখতে পাচ্ছে ইউপি, বিহার, উড়িষ্যা, পরিসংখ্যান আমার ফয়সাল ভাই দিয়েছেন কিনা জানি না, ইউপি, বিহার, উড়িষ্যা তারা এখানে যা প্রতিশ্রুতি দিচ্ছে, এই প্রতিশ্রুতির একটা যদি ইউপি, বিহারে ইমপ্লিমেন্ট হয়ে যায়, আপনি নির্দ্বিধায় হিন্দু রাষ্ট্রের স্বপ্নে ভোটটা দিন। আর যদি না হয় তাহলে আপনাকে প্রশ্ন করি, আপনি কোথায় যাবেন? দ্বিতীয়, পাড়ায় পাড়ায় হুইসপারিং ক্যাম্পিং চলছে, কানে কানে বলছে মুসলমানদের ক্ষতি হয়ে যাবে, মুসলমানদের ক্ষতি হয়ে যাবে, বিজেপি এসে গেলে মুসলমানদের ক্ষতি হয়ে যাবে। আমার মা বোনেরা যারা এসে বসেছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে আশীর্বাদ চাইছি ছেলেদের জন্য। কিসের জন্য? আপনারা এই সাহসটা ভেঙে এখানে আসতে পেরেছেন। ভয়ে কেউ আসতে চায় না, কিন্তু আপনারা এসেছেন। আপনারা জাতির জনক। এই কোলে যে মা ছেলেটি বসে আছে, এই মা সমাজের এমন ছেলে তৈরি করবে যারা এই সমাজে এসে বসতে পারে। না হলে মায়ের আঁচলে বেশিরভাগ ছেলেরা সমাজে হারিয়ে যায় 500 টাকা, 1000 টাকার বিনিময়, ভয়ে, কেসের বিনিময়। কিন্তু প্রশ্ন, আপনারা এই প্রশ্ন করুন যে কেন তারা ভোটে গেল, কি জন্য তারা বলছে বিজেপির উপকার হয়ে যাবে। 3টা কথা আলোচনা করার আছে। প্রথম, নাম্বার 1, তৃণমূল এবং বিজেপি দুইটি দলকে দাঁড় করিয়ে দিন, দুইটি দলের নেতাদেরকে এলে প্রশ্ন করুন আপনি কোথায় ভোট দিবেন, এটা পরে, যতক্ষণ না কলকাতার বাবু দিল্লির বাবুদেরকে বোঝাচ্ছেন যে বাংলার বাঙালিরা এত বোকা নয়, এরা যাই বল ভাবুক, বাংলার বাঙালিরা আজকে যেটা ভাবে গোটা বাংলা তারপরে সেটা ভাবে। হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, আজকে যারা বাংলা যা ভাববে গত আগামী কাল সেটা ইন্ডিয়া, পুরো ভারতবর্ষ সব সময় বাংলার পিছনে দাঁড়িয়ে থাকে, এটাই সত্য কথা। ওদেরকে প্রশ্ন করুন, নাম্বার 1, যে তোমরা যারা আমাদেরকে বলছো বিজেপি এসে গেলে ক্ষতি হবে, তোমরা জবাব দাও
কি আমি যে প্রার্থীটাকে ভোট দিয়ে জেতাবো তৃণমূলের ব্যানারে, ওই প্রার্থীটা বিজেপিতে যাবে না, এ প্রশ্ন করুন। প্রথমে এই প্রশ্ন করুন তাদের কাছে, ভোট চাইতে এলে তার গ্যারেন্টি নিন। হবে আমি রাস্তা তৈরি করেছি, কিন্তু আমি একাই রাস্তায় চললে হবে না। বাঁধ ভেঙেছে, ঘর ডুবছে, গ্রামবাসী যদি এসে বাঁধ বন্ধ করার প্রচেষ্টা না করে, আমি একা রুহুল আমিন এই বাঁধের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। আপনাদেরকে দাঁড়াতে হবে। এবং সেই জায়গায় প্রত্যেক ছেলে স্ট্যাম্প পেপার একটা 10 টাকার করে রাখুন, সেখানে আপনারা লিখে দিন যে আপনি লিখে দিন যদি আপনার পার্টির কোনো প্রার্থী যায় আপনি রেজিগনেশন দিবেন। ওকে পয়েন্ট করুন যে আমি উমুক তৃণমূল রাজনৈতিক দলের প্রার্থী হয়ে আমি এখানে ভোটে দাঁড়াচ্ছি, আমি এখানে কথা দিচ্ছি যে আমি ভোট শেষে তৃণমূল ছেড়ে কোনোদিন বিজেপিতে যাব না আগামী 5 বছর। যদি যাই তাহলে আমি এই গ্রামবাসীকে 50 লক্ষ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবো। 100 টাকার স্ট্যাম্প পেপারে প্রত্যেক এলাকায় লিখুন আর নেতাদেরকে বলুন। নাম্বার 2, আপনি বলুন যে আপনি লিখে দিন আমার রাজনৈতিক দলের নেতৃত্বরা বিজেপির বিরুদ্ধে লড়বে। যদি কোনো 294টা সিটের যেখানে যেখানে তৃণমূলের প্রার্থী জিতেছে তারা যদি কেউ যায়, আমি গ্রামে এসে ক্ষমা চাইবো আপনাদের কাছে। এটা লিখিয়ে নিন। যদি তারা এই প্রতিশ্রুতি দিয়ে দেয় তাহলে আপনি ভাববেন যে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন। তারা দেবে না। একই কথা, বিজেপিতে যান। আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, আপনার আগে অনেকে দেখেছে। কি ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র নয়? যেখানে 80% হিন্দু, তারপরেও হিন্দু রাষ্ট্র কেমন করে করবেন? 70% বাংলায় হিন্দু মানুষ থাকার পরে, 70% বাঙালি থাকার পরে 1000 বছর থেকে বাংলার সংস্কৃতি কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মানুষ এসেছে। কোথায় কারো তো ধর্ম নষ্ট হয়নি। আজকে আবার কি হিন্দু রাষ্ট্র করার পরিকল্পনা হচ্ছে একটু প্রশ্ন করুন তো। হ্যাঁ, ওই হিন্দু রাষ্ট্র যেখানে 4টা প্রথা চালু হবে, যেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সিস্টেমটাকে আবার আনা হবে। বাবা সাহেব আম্বেদকর যে স্বপ্ন নিয়ে আপনাকে ভারতের নাগরিক বানিয়েছিলেন, একদল লোক নিঃশব্দে ছেলে ধরার গল্প শুনেছিলাম, খাবার দেখিয়ে যেমন বস্তায় পুরে নেয়, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যারা আপনার আইডেন্টিটি কেড়ে নিয়ে আজকে আপনি ভারতীয়, কালকে আপনি শূদ্র হবেন, এই পরিকল্পনা যারা করছে আপনি অজান্তে তাদের হাতে হাত দিয়ে বলছেন আমার স্বপ্ন পূরণ করছে। যদি তারা স্বপ্ন পূরণ করত তাহলে 2টা ওয়াশিং মেশিন 2টি রাজনৈতিক দলে থাকতো না। প্রশ্ন করুন কিসের জন্য? প্রশ্ন করুন কিসের জন্য তৃণমূলের নেতারা বিজেপিতে চলে আসছে? বিজেপির নেতাকে প্রশ্ন করুন তার এগেইনস্টে কি অ্যাকশন হচ্ছে। আরে ইডি সিবিআই তো এখন রেডি। কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না যে নেতাটা বিজেপি থেকে তৃণমূলে চলে এলো, সঙ্গে সঙ্গে ইডি সিবিআই হানা দিয়ে দিল। হ্যাঁ, ইডি সিবিআই হানা দিবে, কিন্তু কখনো আপনি দেখেননি কোনো তৃণমূলে বিজেপির নেতা তৃণমূলে এসেছে আর তার বাড়িতে ইডি সিবিআই। আগেই বলেছি শ্রদ্ধেয় প্রয়াত মুকুল বাবুরা ওই কথা যেটা বললেন, তিনি বলেছেন যে আমি নিচেও বলেছিলাম তৃণমূল আর বিজেপি এক, আমি উপরে এসেও বলছি যাহা বিজেমূল তাহাই তৃণমূল। এ কথা তার কথা নয়, এটা সত্য কথা। সম্মানিত ভাইরা, আমি আবার একটু সংখ্যালঘু মানুষদের আপনাদের কথা বলি, শুনতে খারাপ লাগবে কিন্তু এই প্রশ্ন আমি প্রত্যেকটি জাতির লোকের কাছে করে যাই। আপনি মুসলমান, আপনি বলছেন যে আমি তৃণমূল, আমি বিজেপির উপকার করছি, আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এলাকার ছুটকে ফুচকে কিছু ছেলে বিপদে পড়লে বউ বাচ্চা গিয়ে দরবারে পড়ে থাকে, হুজুর আমার স্বামী উল্টো দিকে চলে গেছে, একটু দোয়া করে দিন। তারাই আবার যখন দোয়া নিয়ে দরবারে এসে বাড়িতে আসে কিছুদিন পর তারা ভালো থাকে, আবার তাদের ছেলে সেই সব লোকেরা বড় বড় কথা বলে 40 কোটি টাকার ডিল হয়ে গেছে, 50 কোটি টাকার ডিল হয়ে গেছে। আচ্ছা ডিল হয়েছে, তোমার নেতাকে মাইকে দাঁড়িয়ে শুধু এটা বলতে বলো রুহুল আমিন জাতীয় উন্নয়ন পার্টি বিজেপির সাথে ডিল করে টাকা নিয়ে দিয়েছে, এইটা শুধু মাইকে প্রকাশ্যে এসে বলতে বলো। 72 ঘন্টার মধ্যে নয় নোটিশ পাঠিয়ে দিতে পারি আমি রুহুল আমিন রাজনীতি করব না। তুমি ভয় পাও, আপনাকে বলে আপনি শুনে নেন, এসব গণ্য মূর্খদের সাথে আমার কোনো কথা নেই। আমি চাই আপনার এলাকার যে বিধায়কের হয়ে এই
চটিচাটা জসিমউদ্দিন কলিমুদ্দিনের কথা বলে, এদের উত্তর দিতে পারবো না। ওদের যারা মাথা, ওদেরকে বলতে বলুন। হ্যাঁ, এটাও হচ্ছে গুজব, ফিসফিসানি, কানে কানে গুজব। কোথাও না কোথাও একটা মা বোন বলবে হ্যাঁ সত্যি তো। ওই মা বোনকে প্রশ্ন করতে বলুন। একটি সর্বভারতীয় দল, আমি আজ রাজ্য রাজনীতিতে নেই, আমি রাজ্য রাজনীতি নিয়ে কথা বলছি না, আমি আমার মেদিনীপুর নিয়ে বলছি। আমি মেদিনীপুরে 6টা সিট দিয়েছি। ওদেরকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। যদি কোনো রাজনৈতিক দল আমাদেরকে টাকা দেয়, পূর্ব মেদিনীপুর জেলায় 14টা সিট আমি দেব না? কি ভাই, কথা ঠিক না ভুল? যারা পয়সা দিয়েছে তারা কি শুধু আমার পছন্দ মতো সিট দেবে? তারা তো বলবে সব জায়গায় দিন। আর সবার আগে যদি মুসলিম ভোট কাটার দায়িত্ব রুহুল আমিন নিত, কোথায় প্রার্থী দিতে হতো বলুন তো? হ্যাঁ, এরপরও এরা মনে করে জাতি কিছু জানে না। নন্দীগ্রামে আপনি জবাব দিচ্ছেন, সংখ্যালঘু ভোট কাটার জন্য আমি রুহুল আমিন, আমাকে নন্দীগ্রামে প্রার্থী দিতে হতো না। আমি নন্দীগ্রামে প্রার্থী দেইনি, দেব না। কেননা আমরা বলেছি আমরা 6টা সরকার প্রার্থী বানিয়ে তো আমরা সরকার গঠন করতে যাচ্ছি না। কিন্তু আমরা এটা বার্তা দিয়েছি, তৃণমূল তোমরা যদি বিজেপির বিরুদ্ধে সত্য লড়াইয়ের সাথ দাও, আমরা তোমাদের পাশে থাকবো, একথা আমরা বলেছি। কিন্তু তারা আমাদের কথাকে মান্যতা দেয়নি। তারা ভেতরে ভেতরে তৃণমূলের সাথে বিজেপি আঁতাত করেছে। তার প্রতিবাদ হিসাবে এই 6টা 5 বছর কেটে যাবে, আবার দেখবেন আজ যেখানে 6টা সিট দেখছেন, আগামী বিধানসভায় সেটা চাইলে 60টা সিটে গিয়ে দাঁড়াবে। তখন আজ বলবো 2021-এ রাজনীতিতে দাঁড়াবো বলেছিলাম। আমি ব্যক্তিগত কোনো কথা জনসমাবেশে বলি না। আমি কার সাথে বসে কথা বলি এটা বলে আমার সামনে যারা শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃত্ব হয়ে বসে আছেন, আমি তাদেরকে ব্যক্তি আক্রমণ করি না। 21-এ রাজনীতিতে নেমেছিলাম, কিন্তু আমরা নামিনি। এই একই জুজু ছিল, এই বিজেপির গল্প ছিল, চুপ ছিলাম। তারা মনে করেছে আমি ভুলে গেছি। হ্যাঁ, এই মেদিনীপুরে 2017 থেকে এই খেলায় আমাকে চালিয়ে দিয়েছে। 2017 হলদিয়াতে যদি কিছু কাজ পেয়ে যেতাম, হলদিয়ার কিছু যুবকদেরকে যদি কাজ দিয়ে দিতে পারতাম, নিশ্চিত থাকুন আজ রুহুল আমিন এখানে দাঁড়িয়ে থাকতো না। আমি রুহুল আমিন আমার দরবার নিয়েই খুশি আছি। আমার ওখানে যা আছে আল্লাহ আমার কোনো অভাব দেয়নি, কিন্তু তারা আমাকে দেয়নি। আমি ভোটে হারানোর কাজ শুরু করেছি। আমি 2021-এ এসেছি, কলকাতায় বড় বড় নেতা প্রতিশ্রুতি আমি পেয়েছিলাম যে আমার ডিমান্ডস দেওয়া হবে, আমার ডিমান্ডস দেওয়া হবে সংখ্যালঘু মানুষের। তারা আমার ডিমান্ডস ফুলফিল করতে চায়। আপনি একটা ব্লু বাতি দিয়ে নিন, সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, আপনাকে দেখলে বৌ বৌ করে রাস্তায় লোক ছেড়ে দিবে। আমি মনে মনে বলি যে আপনি জানেন না, ওই মোল্লা লোকগুলো যখন মাথায় টুপি দিয়ে বৌ বৌ করে এগিয়ে যায়, তখন কোথাও না কোথাও পিছিয়ে পড়া একটা যুবক বেকার ছেলে ওই মোল্লা লোককে গাল দেয় যে সরকারের পয়সা আমরা বেকার ঘুরছি আর তোমরা সরকারের পয়সা দাঁড়িয়ে আছো, এটা বলে। ফলে আমার এই আদর্শ দরকার নেই। কিন্তু আমার ভাই, আমরা কেন এসেছি, সময় শেষ, আমি শুধু আপনাদেরকে বলে দিই। এই পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাদল তমলুক, আপনি বলুন তো, একটা বিজেপির প্রার্থীকে সর্বভারতীয় দল প্রার্থী বানিয়েছে, এটা আপনি মেনে নেবেন? নন্দীগ্রাম সকালে যে লোক বিজেপি, সন্ধ্যেবেলা সে লোক তৃণমূলের প্রার্থী হচ্ছে। ময়না যে লোক দিনের পর দিন মুসলমানদেরকে গাল দিয়েছে ময়নাতে, সেই লোক আজকে ময়নার প্রার্থী। আপনি বলছেন বিজেপির বিরুদ্ধে লড়ছি আমরা তৃণমূল। যে রাজনৈতিক দল সর্বভারতীয়, তাদের কাছে প্রার্থী নেই, এ কথা বললে তাদের সকলকে একসাথে রিজাইন করে দেওয়া দরকার। খেলা অন্য, খেলা অন্য, খেলা এটাই। দিল্লিতে মেসেজ পৌঁছে দেওয়া, আরএসএস এর হেডকোয়ার্টারে মেসেজ পৌঁছে দেওয়া যে আমরা আপনাদেরই লোক। বিজেপি আর আরএসএস, বিজেপি আর তৃণমূল একই কোম্পানি। আরএসএস এর 2টা প্রোডাক্ট, সমাজকে, মুসলিমদেরকে, হিন্দুদেরকে ভাগ করে দেওয়ার গল্প। এ প্রশ্ন করুন। আমাদের মুখ্যমন্ত্রী কি ভেবে বলেছেন কথা আমি জানি না, তিনি বলেছেন গীতা বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে। আমি প্রত্যেক ধর্মকে সম্মান করি, সে ধর্মের লোক কথা কেমন করে নিয়েছেন তার ব্যাপার, কিন্তু আমি রুহুল আমিন এ কথা নিতে পারিনি। এবং আমি এর প্রতিবাদ ততদিন পর্যন্ত করব যতদিন না এই কথাটাকে তারা উইথড্রল করবে যে কোরআন শেষ হয়ে যাবে। এ কথা আমরা মানতে পারিনি, আমরা মানব না। মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন, তাকে বলতে হবে এটা আমার স্লিপ অফ টাং। কেন তিনি বলবেন না কোরআন আমার কাছে কি জিনিস? ম্যাডাম, আপনি হয়তো জানেন না,
আপনি এ কথা বলতে পারেন না। আপনার মাইকে চলতে চলতে স্টেজে